ব্লাস্ট সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। আশা করি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সমাজে প্রচলিতভাবে কিছু কথা আমাদের মধ্যে একেবারে যেন গেঁথে যায়। জেন্ডার বেসড ভায়োলেন্স তেমনই একটা টার্মস, যেটা আসলে আমরা সবাই শুনি অনেক। শুনতে শুনতে এটা আমাদের মাথায়ও বসে গেছে। কিন্তু বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ারলি কি আমরা সবাই জানি, কিংবা এই ব্যাপারে জানাটা কতখানি জরুরি সেখানে আমরা কতটা সচেতন? অনেকেই হয়তো সচেতন, আবার অনেকেই দেখা যাচ্ছে এই বিষয়টাকে একটা সাধারণ জায়গা থেকেই চিন্তা করি। এটার ঠিক ভয়াবহতাটা কতখানি সেই ব্যাপারে আমরা সম্পূর্ণরূপে জ্ঞান হয়তো রাখছি না। আমরা সবাই যেন এইসব ব্যাপারগুলোতে খুব সচেতন হই, যাতে করে আমাদের সমাজটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন, যে আয়োজনে আজকে আমরা কথা বলবো যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কিত বিষয় পাঠক্রমে অন্তর্ভুক্ত করা কতটা জরুরি। আজ আমাদের সাথে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন, যাদের সাথে এই বিষয়ে আমরা কথা বলবো এবং আমিও অনেক কিছু জানবার চেষ্টা করব। আছেন আমাদের সাথে ইসরাত জাহান সিদ্দিকী, প্রোগ্রাম স্পেশালিস্ট, ব্লাস্ট, এবং সেই সাথে আছেন শামসুন নাহার কলি, উপকার্যক্রম ব্যবস্থাপক, গণস্বাক্ষরতা অভিযান। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি দুজনে ভালো আছেন। আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে আসলে আমি একদম যদি সরাসরি চলে যাই, যে সম্মতি, যৌন, লিঙ্গভিত্তিক যে সহিংসতা হয়, এই বিষয়গুলো আসলে কতটা হচ্ছে সমাজে, এবং সেই ক্ষেত্রে এগুলো প্রতিরোধের উপায়গুলো কি কি সেটা যদি একটু জানি, এবং এই বিষয়গুলোকে আসলে পাঠক্রমে বা কার্যক্রমে যুক্ত করাটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? কলিয়াপু, আপনার কাছ থেকে জানি। ধন্যবাদ আপা। আপনার ব্লাস্টের সঙ্গে আমি ব্লাস্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আসলে সময় উপযোগী একটা সংলাপ আয়োজন করার জন্য। আসলে এই বিষয়গুলো আমরা হরহামেশাই আলোচনা করে থাকি, বাট আমরা যদি এটার ভেতরে না ঢুকি আসলে এই সমস্যাগুলো আমরা কখনোই সমাধান করতে পারবো না। এবং যেটা হচ্ছে যে আমরা এখন দেখতে পাচ্ছি দিন দিন মনে হয় এই সহিংসতাগুলো বেড়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই যে এগুলো আসলে বিদ্যালয়ে যদি আমরা পাঠ্যক্রমে, পাঠ্যপুস্তকে এবং শিক্ষকদের মাঝে যদি এই জিনিসগুলো প্রথমে না দিতে পারি, তাহলে বিদ্যালয় থেকে শিক্ষার্থী থেকে সোসাইটি থেকে রাষ্ট্রে এই জিনিসগুলা আসলে সচেতনতাটা আমাদেরকে ওইভাবেই শুরু করতে হবে। তো এই বিষয়টা আসলে খুবই জরুরি। আমি যদি পাঠ্যক্রম বা বিদ্যালয় বা স্কুল লেভেলের কথা বলি, খুবই জরুরি। কারণ আমরা যে বিশ্বে বসবাস করছি সেটা আসলে একটা রূপান্তরিত বিশ্ব। আমরা বলছি যে আমরা দিন দিন ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি। তো সেই জায়গাটাতে আসলে বিদ্যালয়ে এই জিনিসগুলা যদি না আমরা দেই, তাহলে আমরা আসলে অন্যান্য দেশের সাথে কিন্তু তাল মিলে এগোতে পারবো না। কারণ যেখানে আমাদের টোটাল জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি হচ্ছে নারী জনগোষ্ঠী। তো সেই নারীরা যদি এগিয়ে না যায়, তারা যদি স্কুলে যে নিরাপদ পরিবেশ না পায়, তাহলে তো আসলে আমরা আলটিমেটলি পিছিয়ে যাব। তো এই সংক্রান্ত বিদ্যালয়টাকে আমি একটু ফোকাস করতে চাই। যদি এই সংক্রান্ত আমরা আইনের কথা বলি, তাহলে সরাসরি বিদ্যালয়ে যৌন সহিংসতা প্রতিরোধ কিংবা সম্মতির বিষয়গুলোও আসে সহিংসতার সঙ্গে। সেই বিষয়গুলো আসলে সরাসরি ওরকম কোনো আইন আমাদের নেই। আমরা যদি বলে থাকি যে সেটা নারী ও শিশু দমন আইন 2000 সালে যেটা প্রণীত হয়েছে, সংশোধিত, সেখানে কিছু বলা আছে। এবং 2006-এ যে আইসিটি আইনটা করা হয়েছে সেখানেও বলা আছে। সর্বোপরি আমাদের, আপনারা সবাই জেনে থাকবেন যে শিক্ষার ক্ষেত্রে শিক্ষা নীতি আছে আমাদের 2010-এ, সেখানে আসলে স্পেসিফিক্যালি এই বিষয়গুলো বলা আছে। তার বাইরেও 2009-এ একটা হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে, একটা আদেশ হয়েছে, রায় না, একটা আদেশ হয়েছে। সেখানে শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এই ধরনের নির্যাতন প্রতিরোধের জন্য কিছু বিষয় স্পেসিফিক বলা হয়েছে। বাট প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে ওখানে আইনটা, মানে এই রায়টাকে কার্যকর করতে হলে যে একটা আইন, সেই আইনটা আমাদের কাছে নেই। যার ফলে আমি যখন এখানে জেন্ডার নিয়ে কাজ করি, যেহেতু আপনারা জেনে থাকবেন গণস্বাক্ষরতা অভিযান আসলে শিক্ষা নিয়ে কাজ করে, তো আমরা তো ফিল্ড লেভেলেও যাই, তখন আসলে দেখি যে একটা কমিটির কথা আছে, কোনো জায়গায় কমিটি আছে, কোনো জায়গায় নাই। কোনো জায়গায় হয়তো একটা কমপ্লেইন বক্স বানানো, সেই বক্সটা হলো প্রিন্সিপালের রুমে বা হেডমাস্টারের রুমে। সেখানে যে আসলে
কারো পক্ষে কমপ্লেন দিয়ে আসা, ওই সাহসটাও তো দরকার অনেক ক্ষেত্রে। তো আসলে পাঠ্যক্রমে যদি এই বিষয়টাকে একদম ক্লিয়ার করে বলা হয় যে তাদের বডি বাউন্ডারিটা কতটুকু, বা তারা কতটুকু, কোনটাকে আমরা আসলে যৌন সহিংসতা বলছি, কোনটাকে আমরা বোলিং বলছি, কোনটাকে আমরা হ্যারাসমেন্ট বলছি, এই বিষয়গুলো যদি স্পেসিফিক্যালি পাঠ্যক্রমে থাকে তাহলে বাচ্চারা শুরু থেকে বিষয়গুলো সম্পর্কে জানবে এবং তারা অবশ্যই সেটাকে মেনে চলবে। এবং আমার কাছে মনে হয় যে জেন্ডার বেসড ভায়োলেন্স যেটা, বা আসলে নারীর প্রতি সহিংসতা, সেটা যৌন হয়রানি হতে পারে, যে কোনো ধরনের হয়রানি আসলে বন্ধ করার জন্য আমার মনে হয় যে সচেতনতার কোনো বিকল্প নেই। এবং সচেতনতাগুলো যখন আমরা টেলিভিশনের পর্দায় দেখি কিংবা আমরা এই ধরনের টক গুলোতে যখন দেখি, তখন তো আসলে সেটা শিশুদের কাছে পর্যন্ত যায় না। আর এটা আসলে একেবারেই একটা মাইন্ডসেট, যে মাইন্ডসেটটা একদম ছোটবেলা থেকেই গড়ে ওঠাটা খুব দরকার, যে আসলে আমি কার সাথে কেমন ধরনের আচরণ করব, আমার আসলে বাউন্ডারিটা কোথায়, এই জিনিসগুলো জানা উচিত। ইসরাত আপু যেহেতু কাজ করছেন ব্লাস্টের সাথে, আমি জানি যে ব্লাস্ট আসলে সকল রকমের নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে তারা সবসময় কাজ করে আসছে। ইনফ্যাক্ট তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য সবসময় কাজ করে। ইনফ্যাক্ট সচেতনতা বৃদ্ধির জন্য আসলে আমাদের এই যে ব্লাস্ট সংলাপের মতো আয়োজনগুলো তারা করে থাকেন। একটু জানি যে আসলে সহিংসতার পরিমাণ কেমন হয়, আদৌ কি সমাজে আমরা শুনছি বটে, কিন্তু সহিংসতার মূল রূপটা কি আসলে আমরা দেখতে পাচ্ছি, নাকি এর চেয়েও অনেক বেশি আসলে নারীরা সহিংসতার সম্মুখীন হচ্ছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপু। আসলে শুধুমাত্র ব্লাস্টের জায়গা থেকে যদি বলি, যদি না বলি, আসলে সব ধরনের অর্গানাইজেশনের যে ডেটা আমরা দেখতে পাই, রিসেন্ট যত ধরনের ডেটা, আমরা কিন্তু খুবই কম একটা অ্যামাউন্ট হচ্ছে সামনে আসে যে নারীরা সাহস করে যাচ্ছে, ঠিক আছে সে হয়তো কোনো ধরনের একটা সহিংসতার শিকার হয়েছে, তিনি সামনে আসছেন, কিন্তু তাকে অনেকগুলো বাধা পেরিয়ে আসতে হচ্ছে। সো যে অ্যামাউন্ট অফ সার্ভাইভার্স আসলে সামনে আসতে পারেন খুবই নগণ্য, এবং ওইটাই ওদের মধ্যে রিপোর্টেড ভায়োলেন্স নাম্বারটা আমরা দেখতে পাই। কিন্তু আমরা যদি আইন সালিশ কেন্দ্রের রিসেন্ট ডেটা দেখি, বা হচ্ছে এই ধরনের যারা একদম রেগুলারলি ডেটা মনিটরিং বা নিউজ মনিটরিং করে থাকেন, ওইসব ডেটা থেকে হচ্ছে যে নাম্বারটা আমরা পেয়ে থাকি, অ্যাকচুয়াল সিনারিও আসলে এর চেয়ে অনেক বেশি ভয়াবহ। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের সোশ্যাল কনটেক্সটটাই এমন যে একজন নারীকে যেই স্টিগমা পার হতে হয়, যেই সামাজিক প্রতিবন্ধকতা পার হতে হয়, ওইটা আসলে তারা পারেন না। মোস্ট অফ দ্য ক্ষেত্রেই তারা পারেন না, কারণ তাদের অনেক বাধা থাকে। হয়তো কোনো একজন নারী হয়তো অর্থনৈতিকভাবে সচ্ছল না, উনি যে একজন লয়ারের কাছে আসবেন, ওনার কাছে হয়তো ওই সাপোর্ট সিস্টেমটা নেই, হয়তো যে টাকাটা লাগছে কোর্টে যেতে ওনার কাছে হয়তো ওই টাকাটা নেই। সো ওইভাবে আমরা খুব একদমই নগণ্য একটা অ্যামাউন্ট দেখি। এই ধরনের বেশ কিছু রিসার্চ হয়েছে যে আসলে যে নাম্বার অফ উইমেন আসছেন, ওনাদের রিপোর্টেড কেস থেকে আবার যে নাম্বার অফ কনভিকশন আমরা পাচ্ছি, ওইটাও আরো বেশি নগণ্য। সো দ্য ওভারঅল সিনারিও ইজ ভেরি ব্যাড। বাট ঠিক আছে, আমাদের কাজটা আসলে ওই কারণে ব্লাস্ট বলি আর অন্যান্য অর্গানাইজেশন যারা আছে, যেমন আপাদের অর্গানাইজেশন থেকেও যে কাজ হচ্ছে, মানে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে একদমই গ্রাসরুটস লেভেলে যারা আছেন, যারা বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছেন বা হতে পারেন বলে আমরা মনে করছি, তাদের মধ্যে সচেতনতাটা তৈরি করা, যেন যদি কোনো ধরনের সহিংসতার শিকার তারা হন, তারা যেন জানেন যে আসলে কোথায় যেতে হবে। এক্স্যাক্টলি, আমি আপনার সাথে এখানে একটু অ্যাড করতে চাই। আমরা আসলে অনেকেই হয়তো জানি না যে এটাই সহিংসতা। যেমন আমরা যদি আমাদের গৃহকর্মীদের কথা বলি, কিংবা একেবারেই গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যে নারীরা আছেন তাদের কথা যদি বলি, দেখা গেল হাজব্যান্ড সারাদিন কাজ করলেন, কেউ হয়তো রিক্সা চালাচ্ছেন, কেউ হয়তো মাঠে কাজ করছেন। সো সারাদিন কাজ করে আসার পরে মানে স্ত্রীর সাথে যেই ধরনের বিহেভিয়ারগুলো তিনি করছেন, এটা তো আসলে শুরু থেকেই একজন স্ত্রী এরকম দেখে আসছেন। দেখে আস্তে আস্তে তাদের কাছে মনে হয়, আচ্ছা ঠিক আছে, পুরুষ মানুষ সারাদিন বাইরে কাজ করেছে, বাইরে কাজ করার পরে মন মর্জি ঠিক নাই, হয়তো আমার গায়ে হাত তুলেছেন, ভালো তো তিনিই বাসবেন পরবর্তীতে। সো এইটাই মনে হয় স্বাভাবিক। আবার একটা নারী শিশু বা একটা শিশুই যদি আমি বলি, এখানে নারী পুরুষ যদি ভেদাভেদের জায়গাটাতে নাও যাই, ছেলেটাও দেখছে যে মায়ের সাথে আসলে এই ধরনের কার্যক্রম করেই বাবা পার পেয়ে যাচ্ছেন এবং এটাই জীবন। এবং মেয়ে শিশুটাও দেখছে যে মা তো এটাই সহ্য করে আসছে। সো ওদের কাছে আসলে এটাই হয়ে ওঠে মূল বাস্তবতা, এটাই হয়ে ওঠে জীবন। তো সেক্ষেত্রে আসলে কোন জায়গাগুলোকে আমরা ভায়োলেন্স বলবো, সেরকম কি কোনো নির্দেশনা বা সেরকম কোনো চিহ্নিতকরণ কোনো জায়গা আপনাদের কাছে আছে কিনা?
সেরকম নির্দেশনা বলতে আমরা আসলে যেই টাইপ অফ ভায়োলেন্স গুলো নিয়ে আমরা আসলে কাজ করে থাকি, ওইগুলো আপনি যেটা একদম রাইটলি বলেছেন যে আসলে নারীরা জানেই না যে একটা সার্টেন ফর্ম যেটা তার সাথে হচ্ছে, রেগুলার বেসিসে হচ্ছে, ওইটা যে একটা ভায়োলেন্স সে ওটা জানে না। যেমন আমরা মোস্ট অফ দ্য কেসেস, যদি আমরা একদম ঢাকার সিনারিও বলি, যে একজন নারী হয়তো একটা গার্মেন্টসে কাজ করছেন, তার হাজবেন্ড হয়তো বাইরে কোনো একটা হয়তো সিএনজি চালাচ্ছেন বা কোনো একটা কিছু, সেই নারী কিন্তু তার ইনকামের পুরো টাকাটা তার হাজবেন্ডকে দিয়ে দিতে বাধ্য হচ্ছেন মোস্ট অফ দ্য কেসেস। কারণ হাজবেন্ডের কথা হচ্ছে যে আমি তো সংসার চালাচ্ছি, তুমি আমাকে টাকাটা দাও, আমি সংসার চালাচ্ছি। তার কিন্তু এই কন্ট্রোল ওভার মানিটা নাই। এটাও কিন্তু একটা ফর্ম অফ ভায়োলেন্স। তার হচ্ছে এটা একটা ইকোনমিক ভায়োলেন্স বলে আমরা বলছি। কিন্তু যেই নারীর জন্য আমরা বলছি যে হ্যাঁ ঠিক আছে এটা আপনার জন্য ভায়োলেন্স, উনি কিন্তু অ্যাওয়্যার না যে এটা একটা ভায়োলেন্স হতে পারে। তার নিজের ইনকাম করা টাকা, ওইটার উপর তার কোনো কন্ট্রোল নাই, সে কখনো ডিসিশন নিতে পারে না মোস্ট অফ দ্য কেসেসে যে আচ্ছা ঠিক আছে এই টাকাটা দিয়ে আমি হয়তো একটা বাড়ি বানাবো। সে হয়তো টাকাটা রেখেছে বাড়ি বানানোর জন্য। আমরা এরকম অনেক কেসেস পেয়েছি যে টাকাটা হয়তো স্বামী জোর করে নিয়ে গেছে, না ও হয়তো কিছু করবে, বলে গেল যে আচ্ছা ঠিক আছে আমি একটা রিক্সা কিনবো, আমি একটা সিএনজি কিনবো, বলে নিয়ে গেছে, কিন্তু আলটিমেটলি কিছু হয় না। সে হয়তো জুয়া খেলে টাকাটা শেষ করে ফেলছে, বা হচ্ছে সে অন্য কোনো কাজে খরচ করে ফেলেছে। সো ওইভাবে যদি বলি আসলে আমাদের নারীরা মানে অ্যাওয়্যার না। যেটা ওনাদের কাছে যেটা আপনি আরেকটা জিনিস বললেন যে আসলে তাদেরকে যখন ফিজিক্যালিও ভায়োলেন্সের শিকার তারা হচ্ছেন, ওনারা তখনও এটাকে নর্মালাইজ করে ফেলেছেন, যে ভাবছেন যে হ্যাঁ আমার স্বামী তো আমাকে 2টা চড় থাপ্পড় দিতেই পারে, এটা একদম স্বাভাবিক করছে। তার সন্তানদের কাছেও একদম ইজি করে দিচ্ছে। হ্যাঁ। তো ওই জায়গা থেকে মানে হচ্ছে একদম ফিজিক্যাল ভায়োলেন্সটা যেটা আমরা চোখে দেখতে পাই, যে আমরা হয়তো একদম স্বাভাবিক মস্তিষ্কে আমি ভাবতে হয়তো পারতাম যে না এটা এক ধরনের ভায়োলেন্স, তাকে কিন্তু আমি ওইটা থেকেও হচ্ছে কন্ট্রোল করে রাখছি। তার ব্রেনটা কন্ট্রোলড ইন এ ওয়ে যে সে বুঝতেই পারছে না যে এটা একটা ভায়োলেন্স হতে পারে। এটা হচ্ছে দুইটা ভায়োলেন্সের কথা গেল। আমরা যদি নেক্সট আরেকটা টাইপ অফ ভায়োলেন্স নিয়ে বলি, যেমন হচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্স, এটা তো এই কনসেপ্টই নাই। আপনি যদি মোস্ট অফ দ্য উইমেনের সাথে কথা বলেন, ইভেন গ্রামে তো একদমই ওই কনসেপ্ট নাই। তাদের কথা হচ্ছে ইভেন যারা একদম সম্পূর্ণরূপে শিক্ষিত, আমরা যাদেরকে শিক্ষিত হিসেবে বলতে পারি, পড়াশোনা করা, তারা একটা জব করছেন হয়তো, অথবা তারা জব করছেন না, তারাও আসলে এই যে সেক্সুয়াল ভায়োলেন্স সম্পর্কে একেবারেই অ্যাওয়্যার না। ওনারা একেবারে অ্যাওয়ার না, মানে কোন কোন জিনিসগুলো হলে সেক্সুয়াল ভায়োলেন্স হতে পারে ওনারা অ্যাওয়ারই না। ওনারা ভাবেন হয়তো এটা নর্মাল আচরণ। আবার আমাদের একটা যেহেতু সোশ্যাল কনটেক্সটে বাংলাদেশের এমন যে স্বামীর মানে একটা বিয়ে মানে হচ্ছে তাকে হচ্ছে শারীরিক সম্পর্কের বৈধতা দেওয়া হয়, এই ধরনের একটা কনসেপ্ট আমাদের নারীদের মধ্যে আছে। সে যে কোনো স্টেজে না বলতে পারে, তার যে সম্মতির বিষয় থাকতে পারে, এই জিনিসগুলো আমরা যেহেতু জানি না, আমাদের নারীরা যেহেতু জানেন না, সো ওই জায়গা থেকেও তারা এই অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে, মানে তাদের কাছে তো এটা হচ্ছে মানে এটা আবার না বলার জায়গা আছে নাকি? তুমি যতটাই অসুস্থ থাকো, তোমার হয়তো এই মুহূর্তে মানসিক অবস্থা ঠিক নাই, অথবা কিছুক্ষণ আগেই তুমি আসলে স্বামীর পিটানি খেয়ে আসছো, তার পরবর্তীতে এসেই তোমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাচ্ছেন তিনি, বা তখন আসলে তোমার কাছে সামটাইমস এটা তাদের কাছে মনে হয় আচ্ছা এটা হলে বুঝি আসলে হাজবেন্ডের মনটাও ঠিক হবে, এটাও বুঝি করা যায়। সো এটা ভায়োলেন্সের মধ্যেই তারা গণ্য করেন না। আরো একটা ব্যাপার আপু, আই এম শিওর যে আপনি হয়তো অ্যাড করতে চাইতেন, মানসিক জি হ্যাঁ, আমি মানে আমরা এই চারটাকে মেইন ফর্মস অফ ভায়োলেন্স হিসেবে কনসিডার করে থাকি। যেমন মানসিকটা যেহেতু মেইন ফর্মস অফ ভায়োলেন্স, যেগুলো চোখে দেখা যায়, বোঝার মতো অবস্থায় আছে, যেই স্টেজে আসলে ওনারা এই 3টা ফর্মসই বুঝতে পারছেন না, অবশ্যই মানসিক যে ভায়োলেন্সটা ওইটা ওনারা আরো বুঝতে পারেন না। কারণ আমাদের দেশের কনটেক্সট বলি, বা ইভেন সাউথ এশিয়ান কনটেক্সটেই মোস্টলি নারীদেরকে আসলে এমনভাবে কন্ট্রোল করে রাখা হয় যে তারা তাদের যে নিজের ডিসিশন নিতে পারবেন এটা তারা জানেন না। যেমন তাদেরকে যেমন ঘরের বাইরে যাওয়া যে আসলে তার একটা রাইট হতে পারে, তার যে জব করা একটা রাইট হতে পারে, সে যেমন ওটা জানেন না, তাকে হচ্ছে ছোট করে রাখা। সো ওই ছোট করে রাখতে রাখতে একজন নারী ভাবেন ও আচ্ছা আমি তো এই সার্কেলটা ব্রেক করে বের হতে পারবো না, ওইভাবে মানসিকভাবে তাকে ছোট করে রাখতে রাখতে একটা টাইমে সে হচ্ছে তার জন্য ওই অল সর্ট ফর্মস অফ ভায়োলেন্সটাই নর্মালাইজ হয়ে যায়। একদম। আমি একটু শামসুন্নাহার আপু আপনার জায়গা থেকে জানতে চাইবো যে এই যে ভায়োলেন্সের কথাগুলো শুনলাম, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে সম্মতির কথাটা এসছে, এই বিষয়গুলো আসলে পাঠ্যপুস্তকে আসাটা
কতটা জরুরি এবং তাতে করে আসলে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবে কিনা, এই ব্যাপারে আপনার মতামত আসলে কি? ধন্যবাদ আপু। আসলে সব কিছুর জন্যই আমরা বা ইংলিশ যখন বলি যে কনসেন্ট, ওই জিনিসটা আমাদের কাছে ইজি মনে হয়। সম্মতিটা আসলে ইনক্লুড করা একদম পাঠ্যক্রমে, পাঠ্যপুস্তকে এবং টিচারদের মননে, মস্তিষ্কে এই জিনিসটা থাকা খুবই জরুরি। যখন একটা আমরা যদি প্রাইমারি এডুকেশনের কথা বলি, কিছু কিছু খেলা আছে আমরা চাপিয়ে দিই যে ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপের জন্য এই খেলা, ওকে তোমরা খেলতে যাও। কিন্তু এই জায়গাটাতে কিন্তু একটা সম্মতির ব্যাপার আছে, কারণ অনেক বাচ্চা হয়তো এই খেলাটাতে সে কমফোর্ট ফিল করে না। অনেক কিছু খেলা আছে যে একটা বাচ্চা হয়তো 5-এ পড়ে, তার হয়তো চেঞ্জিং কিছু একটা শুরু হয়েছে, সে দৌড়াদৌড়ি করতে চাচ্ছে না এখন। তো এই জায়গাতে আসলে সম্মতিটা এত বেশি জরুরি, যেটা হচ্ছে আমরা যদি বহির্বিশ্বে দেখি, এটাকে আসলে একটা আইনের আওতায় নিয়ে আসা হয়। যে তখন যেটা হবে যে যখন আমরা তার কাছে সম্মতিতে যাব, তখন কিন্তু বিষয়টা তাকে সম্মতি এমন না যে হানা, বিষয়টা এরকম না। বিষয়টা হলো সে কি কাজটা আমি করতে যাচ্ছি সেটা তাকে বুঝিয়ে বলা যে এরকম হবে, তুমি রাজি কিনা। সে যাতে স্বতঃস্ফূর্তভাবে, বিষয়টাতে এরকম না হয় যে কারো চোখরাঙ্গানিতে, কারো শাসানিতে, টিচার কি মনে করবে, আমার ওই ফ্রেন্ডটা যাচ্ছে আমি যাচ্ছি না, এইগুলা যাতে না হয়। সে যাতে বুঝে তার পরিবেশ পরিস্থিতি, তার শরীরের কন্ডিশন, এগুলা বিবেচনায় যাতে সে স্বতঃস্ফূর্তভাবে বলে যে হ্যাঁ আমি এটা করতে চাই। জি, কিন্তু আপু এখানে আমার একটা রিলেটেড কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে ধরেন ওখানে তো যে কোনো খেলাধুলার ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে তো আসলে শিশুদের আমি অংশগ্রহণ করতে চাই, আমি অংশগ্রহণ করতে চাই না, সেই জায়গাটা তো আছে যে আমি চাইলেই আমি ওই খেলাটাতে নাও যেতে পারি। বাট এই জায়গাগুলোতে আসলে টিচাররাই বা নিজেদেরকে ওরিয়েন্টেশনটা তাদের কেমন করে হবে? আচ্ছা, এখানে আসলে আমরা যদি শিক্ষাক্ষেত্রে বলি, আসলে আমাদের তো মূল যে সোলজার্স, সৈনিক যারা একদম ফ্রন্ট সাইডে কাজ করে, তারা হচ্ছে টিচার। আসলে আমি এখানে আসার আগেও কয়েকজন টিচারের সাথে কথা বললাম, আর যেহেতু গণস্বাক্ষরতা অভিযান আপনারা জেনে থাকবেন যে শিক্ষা নিয়েই কাজ করে, আমাদের টিচার এডুকেশন নিয়ে আমাদের প্রচুর রিসার্চও আছে। তো সেইখানে আসলে টিচাররাই এমন না, আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী টিচার দ্বারা যৌন হয়রানি শিকার হচ্ছে। একদম, হ্যাঁ একদম, আপনি পেপার পত্রিকাতে দেখবেন। তাহলে যদি একটা শিশু না বুঝে কিংবা অ্যাডোলেসেন্ট বাচ্চা না বুঝে, টিচার তো বোঝার কথা। তার মানে টিচার এই বিষয়ে এমন না, যেহেতু তার কারিকুলাতে এটা নাই, তার ট্রেনিং যখন সে নেয় সেখানে এই বিষয়গুলো আলোচনা হয় না, কিংবা যখন পাঠ্যপুস্তক আসে সেখানে না, এবং সেইগুলা করলে কি ধরনের ঝামেলায় পড়বে বা আইনি জটিলতাতে পড়বে, সেই বিষয়গুলোতে কিন্তু টিচাররা এমন না, ক্লিয়ার না বিষয়গুলা। এবং আমি যখন টিচারদের সাথে সকালেও কথা বললাম, তারাও বললো যে যেমন আমরা ওপেন হতে চাই না, তেমন ট্রেনাররা ওপেন হয় না, তেমন গার্জিয়ানরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চায়। হ্যাঁ, এবং তাদের কাছে এই সকল বিষয় হচ্ছে বাচ্চাদের আবার সম্মতির কি বাচ্চারা, আমরা যেমন ইনফ্যাক্ট বাবা মায়েরা অনেক সময় বুঝতে পারি না যে একটা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট তো হয়ে যাচ্ছে, তার জন্ম পরবর্তী সময় থেকে এই ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। তো একটা বাচ্চার সামনে আসলে আমরা বাবা মায়েরাও কি ধরনের আচরণ করব, কোন ধরনের আচরণটা করব না, এই ব্যাপারেও কিন্তু আমরা একেবারে সচেতন না। আমরা চিন্তা করি ও শিশু, ও তো কিছু বুঝে না। তো ওরও যে আসলে ডেভেলপমেন্টের সাথে সাথে এই জিনিসগুলো হচ্ছে, সো টিচাররাও মনে করে ও তো বাচ্চা, ওর আবার কি বুঝবে, ওর আবার সম্মতির কি আছে। আমি এই জায়গায় আরেকটা কথা আপু একটু অ্যাড করতে চাই। আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা আসলে যৌন হয়রানির, হয়তো আমি আসলে স্কুল পেরিয়ে এসেছি অনেক বছর আগে, এই সময়ের মধ্যে হয়তো অনেক কিছুর পরিবর্তন ঘটে গেছে, যেহেতু আমি আসলে সরাসরি টিচারদের সাথে সম্পৃক্ত নই। এক সময় দেখা যেত স্কুলে কোনো কিছু ধরেন ভুল করাতে স্টুডেন্টকে হয়তো বেঞ্চের নিচে মাথা দিয়ে দাঁড় করানো হতো, টেবিলের নিচে মাথা দিয়ে হয়তো তার ব্যাক সাইডে বেত্রাঘাত করা হতো। অনেক ক্ষেত্রে দেখতাম যে মেয়েদেরকে হয়তো কথা বলতে বলতে টিচাররা পারলো না, পিঠেই একটা চড় দিয়ে বসলো। হয়তো ওইটা ওই ধরনের নির্যাতন নয়, আমি আমার ক্ষেত্রের কথা একটা বলি। আমার একজন টিচার ছিলেন, তিনি আসলে খুব যে ইচ্ছাকৃতভাবে এই কাজটা করতেন তেমনটা নয়, উনি সবার সাথে এই কাজটা করতেন যে কথা বলতে বলতে কিছু একটা পারলো না, পিঠের উপরে হয়তো একটা মানে চড়ই বসায় দিলেন। তো তখন আমি যেটা করতাম, আমি হয়তো তখন আমার কাছে এই ব্যাপারগুলো অতটা ক্লিয়ার ছিল না, আর আমি যেটা বলতাম, স্যার আপনার যদি মারতে হয় আমাকে বেত দিয়ে হাতে মারেন, আপনি আমাকে পিঠে মারবেন না। এবং কোনো কোনো ক্ষেত্রে এটা অনেক স্টুডেন্টরা মনে করতো আমি বেয়াদবি করছি, বাট আমার কাছে আসলে ওইটাকে সহজ মনে হয়নি। তো এখনো আসলে এই ধরনের ঘটনাগুলো স্কুলে ঘটে কিনা, বা এগুলো আসলে সম্মতির ব্যাপার, হয়রানির অন্তর্ভুক্ত আমরা করতে পারি কিনা?
হ্যাঁ, এটা আসলে আপনি রাইটলি বলেছেন, এগুলো অবশ্যই অবশ্যই হয়রানির অন্তর্ভুক্ত। কারণ এই যে হয়রানিগুলো হচ্ছে, বাচ্চারা কিন্তু মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে। আমরা এমনও দেখেছি যে টিচারদের এই ধরনের, টিচার হয়তো ভাবছে এটা একটা স্বাভাবিক বা সামান্য একটা আচরণ, অনেক মেয়েরা কিন্তু ড্রপ আউটও হয়ে যাচ্ছে এসব কারণে। তারা হয়তো বলছে না, আপনি যেটা আপনার উদাহরণটা দিলেন যে আপনি এটা বলেছেন, এটা অনেকেই বলবে না সাহস করে, কিন্তু সে তার মধ্যে একটা মানসিকভাবে সে অনেক ধরনের কিছু ভেবে নেবে। একটা সময় দেখা যাবে তার স্কুলের প্রতি একটা অনীহা তৈরি হয়ে যাবে, যে স্কুলে গেলে আমি এরকম একটা লজ্জার মধ্যে পড়ছি। আবার যদি এটা কো এডুকেশন হয়, সেখানে ছেলে মেয়ের একসাথে বসে, তার ছেলে ফ্রেন্ডরা এটা দেখলে হয়তো তাকে এটা নিয়ে আবার অনেকে বোলিঙ্গ করে, তাকে আসা যাওয়ার পথে সে বোলিঙ্গেরও শিকার হয় তার সহপাঠী দ্বারা। সো এইটা আসলে এটার যে ইম্প্যাক্টটা বহুদূর। যদি আমরা এরকম ট্র্যাক করি কয়েকটা স্টুডেন্টকে, আমরা তো কথা বলেছি বিভিন্ন জায়গায়, ট্র্যাকিং করতে গেলে আপনি দেখবেন যে যারা ড্রপ আউট হয়েছে, বিশেষ করে গার্লসরা, হায়ার মানে সেকেন্ডারি থেকে, মাধ্যমিক থেকে ড্রপ আউটটা শুরু হয় আমাদের। এডুকেশনে অ্যাক্সেসিবিলিটি প্রাইমারিতে অনেক হাই গার্লসদের, কিন্তু সেকেন্ডারি থেকে ড্রপ আউটটা শুরু হয়। এই ড্রপ আউটটা কিন্তু এটা একটা বড় কারণ। থাকছে না টারশারিতে তো আমরা দেখতে পাচ্ছি যে পাচ্ছে না, এবং জব সেক্টরে যে ফাইনালি ওই ধরনের সিকিউরিটির জন্য অনেক মেয়েরাই ড্রপ আউট হয়ে যাচ্ছে। তো এই এডুকেশনটা আসলে এত স্ট্রংলি টিচার দিয়ে শুরু করতে হবে, তাদের কারিকুলাতে বাধ্যবাধকতা করতে হবে, পাঠ্যপুস্তকে করতে হবে, এবং এটা যাতে সাবলীলভাবে একটা টিচার ক্লাসে ডেলিভারি দিতে হয়। এটাকে লোকলজ্জার কিছু নাই। সামটাইমস আমরা দেখি প্র্যাকটিস যেটা, যে মেয়েদের বায়োলজি বইটাতে এরকম কিছু আছে, তো তখন মেয়েদেরকে আলাদা ক্লাস করা হয়, ছেলেদেরকে আলাদা ক্লাস করা হয়, ওটা নিজেরা পড়ে না। আমি আজকেও দেখে আসলাম শারীরিক শিক্ষা বইটা ক্লাস 9-এর, তো সেখানে মনে হচ্ছিল কি যে একটু দায় সারা কোনো রকমে, মানে এটা দিতে হবে দিয়েছে, বাট কোনো রকমে পাশ কাটিয়ে আমি চলে গেলাম, কিন্তু পাশ কাটিয়ে গেলে তো আমার হচ্ছে না। মানে ব্যাপারটা এমন যে আমরা অনেক ঘটনা ঘটাতে পারি, সেটা লজ্জাজনক নয়, কিন্তু সেটা নিয়ে আসলে আমি একটা শিশুকে সতর্ক করব বা একটা শিশুকে সেই জ্ঞানটা দিব, সেই জায়গাটাতে আমাদের লজ্জার কোনো শেষ নেই, কোনো কমতি নেই। মানে কখনোই, ইভেন দো একজন ফিমেল টিচারও আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। পিরিয়ড একটা খুবই নর্মাল ব্যাপার, কিন্তু এটা নিয়ে কথা বলতে আসলে আমরা নারীরাও নারীদের সাথে কথা বলতে গিয়ে অনেক সময়, ইনফ্যাক্ট আমাদের হয় না যে অনেকের অনেক শারীরিক প্রবলেম হয়, হয়তো আমি আমার পাশের কোনো একজনের সাথে এটা নিয়ে কথা বলবো, সেও এই ব্যাপারটাকে আসলে স্বাভাবিকভাবে নিতে পারেন না। সো এই ব্যাপারগুলোকে নর্মালাইজ করার জন্য আপু যেটা একদম শুরুতেই বলেছিলেন যে পাঠ্যপুস্তকে অ্যাড করাটা আমার মনে হয় খুবই যুক্তিযুক্ত একটা ব্যাপার এবং খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে। আরেকটা কথা কি আমি জানতে চাইতে পারি কিনা, যে আমাদের তো টিচারদের নানান রকমের প্রশিক্ষণ দেওয়া হয়, সো সেই প্রশিক্ষণের মধ্যেও কি ব্যাপারগুলোকে ইনক্লুড করা উচিত কিনা? অবশ্যই, মানে টিচারদের আসলে টিচাররা যখন ক্লাসে ডেলিভারি দিতে আসবে, আমরা যদি প্রাইমারি টিচারদের কথা বলি, তারা তো আসলে 18 মাসের একটা পিটিএ ট্রেনিং, তার মানে চাকরি হওয়ার পরে ট্রেনিংটা নেয়। তো ওই জায়গাগুলোতে বিষয়গুলা মডিউলগুলো দেখলে দেখা যায় যে দায় সারা হয়তো 2-একটা সেশন কন্টেন্ট দেওয়া আছে, কিন্তু এই বিষয়গুলো আসলে ওখানেই পরিষ্কার করে দিতে হবে তাদেরকে। এবং এই জায়গায় মনিটরিংটা খুব জরুরি, যে আমি একটা ট্রেনিং দিয়ে দিলাম, সে চলে আসলো, আলটিমেটলি আসলে সে ক্লাসরুমে প্র্যাকটিস করছে কিনা, সেটা যারা ট্রেনিং দিচ্ছে তারা যাতে এই ট্র্যাকিংটা করে। তাহলে আমি মানে একদমই বোল্ডলি বলতে চাই যে যদি এই জিনিসগুলো মনিটরিংয়ে নিয়ে আসে এবং প্র্যাকটিসে নিয়ে আসে, তাহলে অবশ্যই এই সহিংসতাগুলো কমে আসবে। নট অনলি স্কুল, এটা সোসাইটিতে কমে আসবে আস্তে আস্তে। আমাদেরও সেটাই বিশ্বাস। আপু, আমি একটু আপনার কাছে জানতে চাই, যেমনটা আসলে কলি আপু বলছিলেন যে অনেকগুলো কমিটি করার কথা বলা আছে, যেহেতু এটা একটা নির্দেশনা হিসেবে আছে, আইন হিসেবে এখনো পর্যন্ত আমরা ওরকমভাবে কোনো কিছু পাইনি। সো অনেক ক্ষেত্রেই এটার নামে মাত্র একটা জায়গা আছে, বা অনেক জায়গায় কোনো কমিটি নেই, বা কমিটিতে আসলে কমিটির যেই ধরনটা হওয়া উচিত, সেখানে নারী শিক্ষকের অবস্থান কি বা কারা কারা থাকতে পারেন, এই ব্যাপারগুলোতে আসলে মানে সঠিক কোনো বাস্তবায়িত রূপ দেখা যায় না। এই জায়গাগুলোতে আসলে কি করণীয় বলে আপনি মনে করেন, বা সে সম্পর্কে আপনার অভিমতগুলো কি, বা আইন কি বলে? আচ্ছা, হ্যাঁ, আপা অলরেডি একবার বলে ফেলেছেন যে আসলে যে কমিটিগুলোর কথা বলা হচ্ছে, যে ওয়ার্ক প্লেসে এবং টারশারি এডুকেশনাল ইনস্টিটিউশনে একটা করে অ্যাটলিস্ট একটা করে কমিটি থাকার কথা, কিন্তু বাস্তবিকভাবে যেটা হয়, প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখতে পাই, আসলে ওই কমিটিগুলো হয়তো কোনো কোনো ইউনিভার্সিটিতে নামে মাত্র একটা করা আছে, কিন্তু ধরেন যেই মানুষগুলোর আসলে ওই কমিটির মেম্বার হওয়ার কথা, তারা হয়তো ঠিকমতো জানেনও না যে ওনারা ওই কমিটির মেম্বার। এটা মোস্ট অফ দ্য কেসে হচ্ছে।
ওই কমিটির একটা রিকোয়ারমেন্ট হচ্ছে এক্সটার্নাল কোনো মেম্বার যেন অবশ্যই থাকে, কিন্তু ওইটার ক্ষেত্রেও আসলে ট্রান্সপারেন্সি অনেক সময় থাকে না, যে আসলে এক্সটার্নাল মেম্বার ওনাদেরই হয়তো ইউনিভার্সিটির কোনো লাইক মাইন্ডেড কেউ একজন থাকে, সো ওইটারও একটা কোয়েশ্চেনেবল একটা স্ট্যান্ডিং থাকে আর কি। তো আবার যেটা হয় যখন আমরা একটা বড় ইউনিভার্সিটির কথা বলি, যেমন আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, অনেক ডিপার্টমেন্ট, আমি প্রিটি শিওর যে কেউ কাউকে মোস্ট অফ দ্য কেসেসেই চিনে না, যে কোন ডিপার্টমেন্টে কারা আছে, কোন টিচার আছে, ওনারা হয়তো জানে না। সো সেন্ট্রালি যদি আমার একটা কমিটি থাকে, আমার তো পুরো ইউনিভার্সিটিতে ওই জিনিসটাকে অ্যাটলিস্ট ইনফর্ম করতে হবে যে ওকে দেয়ার ইজ এ কমিটি। যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয়, আমার হচ্ছে ওই কমিটিটাকে আমি এই জায়গায় গেলে পাবো, বা এই মানুষটা হচ্ছে কমিটির মেম্বার বা হচ্ছে ফোকাল, সো আমি ওনার কাছে রিচ আউট করলে আমি আলটিমেটলি হয়তো ওই কমিটির থ্রুতে যে রেড্রেসটা আমি চাচ্ছি ওইটা পাবো। কিন্তু এটা আসলে হয় না। এটা বেশ কিছু রিসেন্ট রিসার্চেও এসেছে, প্ল্যান ইন্টারন্যাশনালের লাস্ট একটা রিসার্চ আছে, তারপর হচ্ছে একটা ডেটা সার্ভে বিএনডব্লিউএল করেছিল 2022 সালে। ওগুলোতে দেখা যায় যে আসলে স্টুডেন্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্রথমত জানে না এই ধরনের কমিটির কোনো এক্সিস্টেন্স আছে, যেটা আসলে প্রতিটা ইউনিভার্সিটিতে হওয়ার কথা। প্রথমত মানে যেই রায় আছে হাইকোর্টের, ওই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু হ্যাঁ মানে ইউনিভার্সিটি দিকেই শুরু হয়েছিল যেটা, এবং হচ্ছে ওয়ার্ক প্লেসেও হওয়ার কথা আর কি। সো ওইটা জানে না, এবং ওই যে সার্ভেটার কথা বলছে ওটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে ওই সার্ভেটা হয়েছিল, যে তারা জানে কিনা ওই ধরনের কোনো কমিটির এক্সিস্টেন্স আছে কিনা, আসলে তারা জানেন না। কিন্তু এমন তো না যে তারা আসলে কোনো ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে না, তারা নিয়মিত ভায়োলেন্সের শিকার হচ্ছে, তারা রাইট ওয়ে অফ রেড্রেসটা জানে না। কোনো ক্ষেত্রে হয়তো এমন কারোর দ্বারা হচ্ছে, সে হয়তো একটা স্টিগমা কাজ করছে বা একটা ভয় কাজ করছে, যে আমি যদি এটা এই কমপ্লেনটা নিয়ে যাই আমি হয়তো রাইটলি কোনো রেমেডি পাবো না। মানে হচ্ছে রেমেডির কোনো আসলে আমাদের সামনে উদাহরণ নেই, যে কারণে আসলে তারা এটাকে বিশ্বাসও করতে পারছেন না যে এই কমিটির কাছে গেলে আমরা আসলে কোনো রকমের কোনো সহযোগিতা পাবো বা এটার ফলপ্রসূ কোনো একটা চিত্র আমরা দেখতে পাবো। এক্স্যাক্টলি, যদি কোনো সিগনিফিকেন্ট, হ্যাঁ ঠিক আছে এই ইউনিভার্সিটির থ্রুতে এত মানে খুব ভালো একটা ডিসিশন এসেছে, যদি এটা স্টুডেন্টরা জানতো অবশ্যই তারাও এনকারেজ ফিল করতো, বা তারাও হয়তো একজন জেনে হয়তো তার পিআরকে সে ইনফর্ম করতে পারছে যে হ্যাঁ ঠিক আছে আমরা কিন্তু ওই কমিটির কাছে যেতে পারি, বা এই ধরনের সিচুয়েশন আমি এই মানুষটার কাছে যেতে পারি। সো এটা জানছে না। সো যদি আমি এখন একটু কথা বলি যে আসলে কি করতে পারি আমরা, প্রথমত টারশিয়ারি এডুকেশন লেভেলে যদি আমরা এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, অবশ্যই ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন হচ্ছে যেহেতু একটা মানে কি বলবো, হ্যাঁ মানে হচ্ছে কোর ভূমিকা পালন করে, যে সবার ম্যানেজমেন্ট রিলেটেড। সো আমরা যদি ইউজিসির সাথে কাজ করতে পারি, এবং ইউজিসি যদি ওই জিনিসটাকে আসলে সবার মধ্যে ওই কমপ্লায়েন্সটার জন্য পুশ করে, সেক্ষেত্রে হয়তো আমরা প্রতিটা ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট কমিটি দেখতে পাবো। বাট শুধু কমিটি এস্টাবলিশ করলেই তো হয়ে যাচ্ছে না। আমরা আপা যেমন বলেছে আরো বেশ কিছু আইনে, শুধুমাত্র যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিলেটেড এটা না, আমাদের আরো বাংলাদেশে বেশ কিছু আইনে এই ধরনের কমিটির কথা বলা আছে, কিন্তু কমিটি যেখানে গঠন করার কথা বলা হয় সেখানে আমরা ইমপ্লিমেন্টেশন কম দেখতে পাই। তো সেক্ষেত্রে আমাদের যেটা ফাইন্ডিংস এসেছে, যে আমরা যদি এটা ইনশিওর করতে পারতাম যে আমাদের আসলে প্রতিটা লেভেলে অ্যাওয়ারনেস আছে যে এটা করলে আমি কার কাছে যেতে পারি, রেড্রেস মেকানিজমটা কি আমি যদি জানি, সেক্ষেত্রে হয়তো আমি কিছু করতে পারবো, পজিটিভলি আমি একটা রেজাল্ট পেতে পারি। ওইটা হচ্ছে মানে প্রাইমারি আর কি, যে আমার ইউজিসির থ্রুতে যেতে হবে। আমি হয়তো প্রতিটা ইউনিভার্সিটির কাছে দাঁড়ে দাঁড়ে হয়তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, কিন্তু আমি তো ইউজিসিকে পার্সু করতে পারি। এবং হচ্ছে আমি যদি আমার স্টুডেন্টদেরকে জানাতে পারি, এবং স্টুডেন্টদেরকে জানানোর ক্ষেত্রে আমরা বেশ কিছু ভাবেই জানানো যায়, এবং তাদেরকেও এনগেজ করা যায় যে তারা যেন আসলে ইনফরমেশনগুলো ডিসেমিনেট করে। মানে আমাদের পুরো প্রসেসটাকে আসলে একটু সহজ করে নিয়ে আসতে হবে, নারী বান্ধব করে নিয়ে আসতে হবে, যাতে করে একজন নারী স্বচ্ছন্দে তার মনের কথাগুলো বলতে পারেন বা তার পরিস্থিতিটাকে মানে বর্ণনা দিতে পারেন। এই জায়গাগুলো আসলে তৈরি করে দেওয়াটা একটা রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ দুজনকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বললাম। আশা করি এই আলোচনার মধ্য দিয়েও আমরা যদি পারি 10 জন নারীকে সচেতন করে তুলতে, তবেও সেখানে একটা সার্থকতা আসবে। আপনাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ ব্লাস্ট সংলাপের সাথে ছিলেন, এতটুকু শুধু বলতে চাই, যেমন দায়িত্ব রয়েছে সরকারের, যেমন দায়িত্ব রয়েছে আমাদের সংগঠনগুলোর, যেমন দায়িত্ব রয়েছে আসলে একটি দেশের আইন প্রণেতাদের, ঠিক তেমনভাবেই দায়িত্ব রয়েছে আপনার। আপনি নিজের ব্যাপারে যতটা সচেতন হবেন, ঠিক আপনার পাশে যে মানুষটি আছেন তার ব্যাপারেও আপনাকে আসলে অনেক বেশি সংবেদনশীল হতে হবে, এবং আপনি আসলে একটি মুখ্য ভূমিকা পালন করতে পারেন। কারণ আপনি, আমি,
আমরা মিলেই আমাদের এই দেশ সকল রকমের সহিংসতা বন্ধ হোক এবং আমরা একটা সুন্দর পরিশীলিত দেশে যেন বসবাস করতে পারি, সেই প্রত্যয় নিয়ে আজকের মতো ব্লাস্ট সংলাপ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আরও অন্য কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের মতো জানাচ্ছি বিদায়।